হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি সকলেই ভালো আছেন এবং সকলে খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করছেন। আমি সুস্মিতা, আমি আজকে আপনাদের জন্য একটা ডেমো ক্লাস নিয়ে এসেছি। তো আমরা আশা রাখতে পারি এই বছরের লাস্টে টেট এক্সাম হতে পারে, সেটাকে টার্গেট রেখেই আমরা দ্য সাকসেস মাস্টার প্রতিনিয়ত আপনাদের জন্য ক্লাস নিয়ে আসছি বিভিন্ন সাবজেক্ট থেকে। আজকেও তার কিছু ব্যতিক্রম নয়। আজকে আমি পলিটিক্যাল লাইফ থেকে একটা টপিক নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট টপিক। সো আজকের টপিকটা হলো মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস কী ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেগুলি সবটাই আমি আলোচনা করব, তার পাশাপাশি কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো আপনারা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এক্সামের মধ্যে এখান থেকে কাজে আসবে। ওকে, সো এখন দেরি না করে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। প্রথমেই জেনে নেব মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসটা কী। সুস্থ ও সভ্য জীবনযাপনের জন্য একান্তভাবে অপরিহার্য যে অধিকারগুলি প্রায় সকল দেশেই স্বীকৃত তাকে মৌলিক অধিকার বলা হয়। যে সুস্থ ও সভ্য জীবনযাপনের জন্য একান্তভাবে অপরিহার্য কিছু অধিকার রয়েছে, আর সেই অধিকারগুলি প্রায় সকল দেশে স্বীকৃত, আর সেই অধিকারগুলিকেই বলা হয় মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানে তৃতীয় অংশের পার্ট 3 12-35 নং ধারায় মৌলিক অধিকারগুলি সম্পর্কে বলা হয়েছে। এই যে আমাদের মৌলিক অধিকারগুলি অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, যে ভালোভাবে জীবনযাপন করার জন্য কিছু অধিকার রয়েছে, আর এগুলি প্রায় সকল দেশেই রয়েছে। তো সেই অধিকারগুলিকে মৌলিক অধিকার বলা হয়। আর আমাদের ভারতবর্ষে যে মৌলিক অধিকারগুলি রয়েছে, সেই মৌলিক অধিকারগুলি আমাদের সংবিধানে রয়েছে, ভারতীয় সংবিধানে। ভারতীয় সংবিধানের মধ্যে কিছু অংশ রয়েছে অর্থাৎ পার্ট রয়েছে, সেই 3 নাম্বার পার্টের মধ্যেই মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3 নাম্বার পার্টের মধ্যে রয়েছে 12 থেকে 35 নং ধারা অর্থাৎ আর্টিকেল রয়েছে, আর সেই আর্টিকেলগুলির মধ্যেই মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। তো মৌলিক অধিকার কী কী রয়েছে, সেগুলির মধ্যে আরও কী কী রয়েছে ডিসকাস করবো, এক এক করে ডিসকাস করবো। তো তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি অবশ্যই কাজে আসবে। এনিওয়ে, এই যে অংশগুলি রয়েছে ভারতীয় সংবিধানের, যে অংশগুলি পার্টগুলি রয়েছে, তারপর তফসিল রয়েছে, সেগুলি নিয়ে কিন্তু আমি অলরেডি ক্লাস দিয়েছি। যারা এই ক্লাসগুলি দেখোনি, তোমরা এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে সেই ক্লাসগুলি পেয়ে যাবে, সেই ক্লাসগুলিও দেখে নিতে পারো। ওকে, নেক্সট আমরা দেখে নেব সাধারণ অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য। এই যে সাধারণ অধিকার ও মৌলিক অধিকার অর্থাৎ ডিফারেন্স বিটুইন নর্মাল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, যে নর্মাল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো কি সেগুলো আমরা দেখে নেব। সাধারণ অধিকার, মৌলিক অধিকার। সাধারণ অধিকার কি রয়েছে? 1 নম্বর, সাধারণ অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। যে সাধারণ অধিকারগুলি কি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। যদি যে সাধারণ অধিকারগুলি রয়েছে, আমরা কোনো একটা সাধারণ অধিকার আমরা পেলাম না, সেটা নিয়ে আমরা আদালতে গিয়ে যে আপিল করতে পারবো না, সেটার কোনো আদালতের কর্তৃক বলবৎযোগ্য নয়। কিন্তু অন্যদিকে মৌলিক অধিকারের ক্ষেত্রে কিন্তু এরকম নয়। মৌলিক অধিকারগুলির ক্ষেত্রে আদালত কর্তৃক বলবৎ করা হয়। যে যদি আমরা মৌলিক অধিকার না পাই, কোনো কারণে মৌলিক অধিকার আমরা পেলাম না, তো সেটা নিয়ে কিন্তু আমরা আদালতে যে আপিল করতে পারবো, যে আমাদের এটা মৌলিক অধিকার কিন্তু আমরা সেটা পাইনি, সেটা নিয়ে আমরা আদালতে যে আমরা কী করতে পারবো, আপিল করতে পারবো। সাধারণ অধিকারের ক্ষেত্রে আমরা আদালতে আপিল করতে পারবো না, আর কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা আদালতে আপিল করতে পারবো। 2 নম্বর, সাধারণ অধিকারগুলিকে সংরক্ষণ ও রূপায়ণের ক্ষেত্রে দেশের সাধারণ আইনগুলি ভূমিকা আছে। যে সাধারণ যে অধিকারগুলি রয়েছে সেগুলি সংরক্ষণ করার জন্য এবং রূপায়ণ করার জন্য দেশে যে সাধারণ আইন রয়েছে সেটা ভূমিকা রয়েছে। দেশে যে সাধারণ আইন রয়েছে তারাই সাধারণ যে অধিকারগুলি রয়েছে সেগুলিকে সংরক্ষণ ও রূপায়ণ করে থাকে। অন্যদিকে মৌলিক অধিকারের ক্ষেত্রে মৌলিক অধিকারগুলি দেশের সংবিধান দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত থাকে। সাধারণ আইনের কোনো ভূমিকা থাকে না। সাধারণ আইনগুলি যখন সংরক্ষণ ও রূপায়ণের কথা আসে, তখন কিন্তু দেশে যে সাধারণ আইন রয়েছে সেটা রক্ষা করে থাকে, সুরক্ষা করে থাকে, সংরক্ষণ করে থাকে। কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে সাধারণ আইনের কোনো ভূমিকাই থাকে না। মৌলিক অধিকারের ক্ষেত্রে দেশে যে সংবিধান রয়েছে, যেহেতু মৌলিক অধিকারগুলি দেশের সংবিধান দ্বারা স্বীকৃত, তো সেটা সুরক্ষিত করার দায়িত্বটাও হলো দেশের সংবিধানের। 3 নম্বর, এই অধিকারগুলি সংশোধনের সঙ্গে সংবিধান সংশোধনের কোনো সম্পর্ক নেই। সাধারণ আইন পাশের মাধ্যমে এই অধিকারগুলি সংশোধন করা যায়। যে সাধারণ অধিকারগুলি রয়েছে, এগুলি সংশোধনের সঙ্গে যে সাধারণ অধিকার সংশোধন করবে সেটার সাথে সংবিধান সংশোধনের কোনো সম্পর্ক নেই।
সাধারণ আইন পাশের মাধ্যমে সাধারণ আইন যেভাবে পাশ হয় সেই পাশের মাধ্যমে এই অধিকারগুলোকে সংশোধন করা যায়। অন্যদিকে মৌলিক অধিকারের ক্ষেত্রে মৌলিক অধিকারগুলি দেশের সংবিধান দ্বারা স্বীকৃত হওয়ায় সংবিধান সংশোধন ছাড়া এগুলি কোনোভাবে পরিবর্তন করা যায় না। মৌলিক অধিকারগুলি যেহেতু দেশের সংবিধান দ্বারা স্বীকৃত হয়েছে তার জন্য সংবিধান সংশোধন ছাড়া মৌলিক অধিকারগুলি কোনো রকম পরিবর্তন করা যাবে না। মৌলিক অধিকার পরিবর্তন করতে চাইলে সংবিধান সংশোধন করতে লাগবে। দেশে যে সংবিধান রয়েছে সেটা সংশোধনের মাধ্যমেই যে মৌলিক অধিকার পরিবর্তন করতে লাগবে। নেক্সট 4 নম্বর, সাধারণ অধিকারগুলি আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণাধীন। যে সাধারণ অধিকার রয়েছে সেটা আইন বিভাগ ও শাসন বিভাগই নিয়ন্ত্রণ করে থাকে। আর মৌলিক অধিকারের ক্ষেত্রে এই ধরনের কোনো নিয়ন্ত্রকের প্রভাব থাকে না। মৌলিক অধিকারের ক্ষেত্রে আইন বিভাগ বা শাসন বিভাগে কোনো যে নিয়ন্ত্রকের প্রভাব থাকে না। ওকে, তো এগুলি হলো সাধারণ অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে কিছু পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে। তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমরা যেটা দেখব নজরে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সমূহ। অ্যাট এ গ্ল্যান্স ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলি আমরা এখন এক এক করে দেখে নেব। আমাদের ভারতীয় সংবিধানে বর্তমানে 6টা মৌলিক অধিকার রয়েছে। মূল সংবিধানে 7টা ছিল, কিন্তু পরবর্তী সময় সংবিধান সংশোধনের মাধ্যমে একটা মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়েছে, যেটা এখন আর মৌলিক অধিকারের আন্ডারে পড়ে না, সেটা সাধারণ অধিকারের আন্ডারে পড়ে। সেটা কি আমি পরবর্তী সময় বলছি। বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে 6টা মৌলিক অধিকার রয়েছে। সেগুলি কি কি এখন আমি এটা ডিসকাস করে দিচ্ছি। প্রথমেই রয়েছে সাম্যের অধিকার, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি রয়েছে আর্টিকেল নাম্বার 14 to 18। 14 থেকে 18 নং যে ধারা রয়েছে, আর্টিকেল রয়েছে, এই আর্টিকেলের মধ্যে সাম্যের অধিকারটা ডিসকাস করা হয়েছে। প্রথমেই রয়েছে 14 নং ধারাতে আইনের চোখে সকলেই সমান। 14 নং ধারাতে কি বলা হয়েছে যে আইনের চোখে সকলেই সমান। এখন সে কোন ধর্মের বা কোন জাতির লোক বা সে কি কোন লিঙ্গের লোক সেটা দেখে কোনো নেই, সবার জন্য আইন কি, আইন সবার জন্য সমান। ওকে। 15 নং ধারাতে বলা হয়েছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। কোনো একটা লোক কোন জাতির লোক বা কোন ধর্মের, কোন বর্ণ, কোন লিঙ্গ বা তার জন্মস্থান কোনখানে সেটার ভিত্তিতে কোনো রকম বৈষম্য বা তার মধ্যে কোনো যে পার্থক্য করা যাবে না, যে বৈষম্যমূলক কোনো আচরণ করা যাবে না, সবাই সমান। 16 নং ধারাতে বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেকেই সমান সুযোগ পাবে। 16 নং ধারাতে কি বলেছে যে কোনো একটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেকেই সমানভাবে সুযোগ পাবে, কেউ কম বা কেউ বেশি নয়, সবাই সমানভাবে সুযোগ পাবে। 17 নং ধারা অস্পৃশ্যতার বিলোপ সাধন। 17 নং ধারাতে কি বলা হয়েছে অস্পৃশ্যতার বিলোপ সাধন। 18 নং ধারাতে বলা হয়েছে সামরিক ও শিক্ষাক্ষেত্র ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে উপাধির বিলোপ সাধন। 18 নং ধারাতে বলা হয়েছে যে সামরিক ও শিক্ষাক্ষেত্র ছাড়া এই জায়গাগুলি ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে উপাধিগুলি ইউজ করা যাবে না, কারোর কোনো উপাধি দেওয়া যাবে না, সেখানে উপাধিগুলি বিলোপ সাধন করা হয়েছে 18 নং ধারাতে। তো এইগুলি ছিল সাম্যের অধিকার। 14 থেকে 18 নং ধারাতে ডিসকাস করা হয়েছে সাম্যের অধিকার সম্পর্কে, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি। নেক্সট হলো স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডমের মধ্যে রয়েছে 19 থেকে 22 নং ধারা। সো প্রথমেই 19 নং ধারা। 19 নং ধারাতে 6 ধরনের স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে। 19 নং ধারাতে 6 ধরনের স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে, আর সেগুলি হলো 1 নম্বর বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার। যে বাক স্বাধীনতা এবং কারো যে মতামত প্রকাশ করবে সেই অধিকারটা রয়েছে, প্রতিটা নাগরিকের মত প্রকাশের অধিকারটা রয়েছে। 2 নম্বর শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। সংঘবদ্ধ হওয়ার ও সমবায় গঠনের অধিকার। দেশের অভ্যন্তরে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাসের অধিকার এবং জীবিকা নির্ধারণের স্বাধীনতা। এই সবগুলিই হলো কি স্বাধীনতার অধিকার, যে 19 নং ধারাতে রয়েছে। সেই 19 নং ধারাতে যে 6টা স্বাধীনতার অধিকারের স্বীকৃত হয়েছে সেই 6টা। নেক্সট রয়েছে 20 নং ধারা। 20 নং ধারাতে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে আইনি সুরক্ষা প্রদান করা। যে ব্যক্তিদের কোনো একটা অভিযুক্ত রয়েছে সেই অভিযুক্ত ব্যক্তিকে আইনি সুরক্ষা প্রদান করা হলো একটা স্বাধীনতার অধিকারের মধ্যেই পড়ে। 21 নং ধারাতে বলা হয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। যে জীবন বা ব্যক্তিগত তার যে পার্সোনাল যে অধিকারটা রয়েছে সেই স্বাধীনতার অধিকার রয়েছে, প্রতিটা নাগরিকেরই রয়েছে।
21A 20A নং ধারা, এই যে 21 নং ধারাটা সেটা পরবর্তী সময় সংশোধনের মাধ্যমে এটাতে আরও কিছু অ্যাড করা হয়েছে। সেটা কি? সেটা হলো প্রাথমিক শিক্ষার অধিকার প্রতিটা নাগরিকের, দেশের প্রতিটা নাগরিকেরই প্রাথমিক শিক্ষার অধিকার রয়েছে। যদি কেউ প্রাথমিক শিক্ষার অধিকারটা না পায় বা মৌলিক অধিকার থেকে যে কোনো অধিকার সে না পায়, তাহলে কিন্তু সে যে আদালতে কি করতে পারবে, সে আদালতে গিয়ে আপিল করতে পারবে যে সেই মৌলিক অধিকারটা সে পায়নি। তো তার মধ্যে থেকে একটা হলো প্রাথমিক শিক্ষার অধিকার। নেক্সট 22 22 নং ধারাতে বলা হয়েছে গ্রেফতার বা আটক ব্যক্তিকে আইনি সুরক্ষা প্রদান করা। কোনো একটা ব্যক্তি যদি গ্রেফতার করা হয় বা আটক করা হয়, সেই ব্যক্তিটাকে আইনি সুরক্ষা প্রদান করাও হলো একটা স্বাধীনতার অধিকার, যেটা রয়েছে 22 নং ধারাতে। তো এইগুলি ছিল স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম। নেক্সট হলো শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার হলো 23 থেকে 24 নং ধারাতে রয়েছে। 23 নং ধারাতে বলা হয়েছে মানুষকে নিয়ে ব্যবসা ও জোরপূর্বক বেকার কাটানোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা। যে 23 নং ধারাতে যে শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে দুইটা রয়েছে, একটা 23 নং এবং 24 নং ধারাতে। 23 নং ধারাতে বলা হয়েছে যে কোনো একটা মানুষ নিয়ে ব্যবসা করে, যে হিউম্যান ট্রাফিকিং রয়েছে বা এরকম অনেক ধরনের রয়েছে, মানুষকে নিয়ে অনেকেই ব্যবসা করে, কিন্তু এটার বিরুদ্ধে অধিকার রয়েছে। এই মানুষকে নিয়ে ব্যবসা করা বা জোরপূর্বক কাউকে যদি জোর করে কোনো একটা বেকার কাটানো হয়, সেটার বিরুদ্ধে কিন্তু যে অধিকার রয়েছে, সেটার বিরুদ্ধে যে আদালতে আপিল করতে পারবে, কেস করতে পারবে। তো সেটা বলা হয়েছে 23 নং ধারাতে, রাইট এগেইনস্ট এক্সপ্লুইটেশন। নেক্সট 24 24 নং ধারাতে বলা হয়েছে কারখানার শিশুশ্রম নিষিদ্ধ করা। যে কোনো একটা কারখানার মধ্যে যে শিশুশ্রম, যে বাচ্চাদের দিয়ে যে কাজ করানো হয়, সেটাও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, আর যেটা বলা আছে 24 নং ধারাতে। নেক্সট ধর্মীয় স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। এটা রয়েছে 25 থেকে 28 নং ধারাতে। 25 নং ধারাতে বলা হয়েছে জীবন জীবিকা ও ধর্ম নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতাকে স্বীকৃত দেওয়া হয়। যে জীবন জীবিকা, সে কীভাবে তার যে লাইফস্টাইলটা, সে কীভাবে তার লাইফটা কাটাবে বা কোন ধর্ম সে নেবে, তার কোন ধর্ম পালন করবে, সেটা নির্ধারণের ক্ষেত্রে প্রতিটা ব্যক্তি তার স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতাকে স্বীকৃত দেওয়া হয়েছে 25 নং ধারার মাধ্যমে। 26 নং ধারাতে বলা হয়েছে ধর্মীয় কার্যকলাপের স্বাধীনতা প্রদান করা। যে ধর্মীয় কার্যকলাপ, যে কেউ কোনো ধর্ম নিয়ে কাজ করবে, সেই কার্যকলাপে যে স্বাধীনতাও প্রদান করা হয়েছে। 27 নং ধারা কোনো নির্দিষ্ট ধর্ম প্রচারের জন্য কাউকে কর প্রদানে বাধ্য করা যাবে না। যে কোনো একটা নির্দিষ্ট ধর্মটা প্রচার করবে, আর সেটার জন্য কাউকে গিয়ে বাধ্য করবে যে কর প্রদান করার জন্য, ট্যাক্স দেওয়ার জন্য, সেটা করা যাবে না। 28 নং ধারাতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম ধর্মীয় শিক্ষার ক্লাসে পড়ুয়াদের অংশগ্রহণের বিষয়টি তাদের ব্যক্তিগত ইচ্ছাধীন। যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থানের মধ্যে যে কোনো একটা ধর্মীয় শিক্ষার ক্লাস হচ্ছে, সেখানে যে স্টুডেন্টরা রয়েছে, সেই স্টুডেন্টরা যদি ইচ্ছা হয় তাহলে সেটা পার্টিসিপেট করবে, ইচ্ছা না হলে সে করবে না। সেটা কমপ্লিটলি সেই স্টুডেন্টের উপর ডিপেন্ড করে, সেই এটা করবে কি করবে না, সেটার মধ্যে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে যে তাদের ইচ্ছার উপর, স্টুডেন্টের ইচ্ছার উপর। সেই অধিকারও কিন্তু প্রতিটা স্টুডেন্টের রয়েছে। এটা রয়েছে 28 নং ধারাতে। ওকে, তো এগুলি ছিল শোষণের বিরুদ্ধে অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার। নেক্সট রয়েছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার, অর্থাৎ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, 29 to 30। যে 29 নং ধারাতে বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ। যারা সংখ্যালঘু যে লোকরা রয়েছে, অর্থাৎ যে মাইনরিটি রয়েছে, সেই মাইনরিটি তাদের যে নিজস্ব ভাষা রয়েছে বা সাহিত্য রয়েছে, লিটারেচার রয়েছে বা সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে, সেগুলি তারা সংরক্ষণ করা তাদের অধিকার রয়েছে। 30 নং ধারা, 30 নং ধারাতে বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষেরা স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও তা পরিচালন করতে পারবে। যে মাইনরিটি লোকজন রয়েছে তাদের কাছে সেই অধিকার আছে যে তারা তাদের স্বাধীনভাবে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটা স্থাপন করবে এবং সেটা সুন্দরভাবে পরিচালনা করবে, সেই অধিকার তাদের কাছে রয়েছে 30 নং ধারার অ্যাকর্ডিং। নেক্সট শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। 32 নং ধারা খুবই ইম্পর্টেন্ট ধারা। ওকে, খুবই ইম্পর্টেন্ট এটা আর্টিকেল তোমরা বলতে পারো, কারণ সবগুলি মৌলিক অধিকার তখনই পাবে বা কেউ যদি কোনো মৌলিক অধিকার না পায় তাহলে এই ধারার অ্যাকর্ডিংই যে সুপ্রিম কোর্টে গিয়ে কী করতে পারবে, আপিল করতে পারবে। কি রয়েছে 32 নং ধারাতে মৌলিক অধিকার এবং সেই সঙ্গে জারি করা লেখগুলি সঠিকভাবে বলবৎ করার জন্য স্বাধীনভাবে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হওয়ার অধিকার। যে 32 নং ধারাতে বলা হয়েছে যে মৌলিক অধিকারগুলি রয়েছে, আমরা যে এত সময় মৌলিক অধিকারগুলি এক এক করে পড়লাম, কোন ধারাটায় কী রয়েছে সেটা আমরা পড়লাম। এই মৌলিক অধিকারগুলি এবং সেই সঙ্গে যে লেখগুলি জারি করা হয়েছে সেগুলি সঠিকভাবে কাজ হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব, বা সেই কাজে সঠিকভাবে না হয় কেউ যদি সে মৌলিক অধিকার না পায় তাহলে সে সুপ্রিম কোর্টের কাছে যে
কী করতে পারবে, আপিল করতে পারবে যে সে ওই পার্টিকুলার মৌলিক অধিকারটা, ফান্ডামেন্টাল রাইটসটা সে পায়নি। আর এটা করতে পারবে কি 32 নং ধারার অ্যাকর্ডিং। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তো বাকি যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার থেকে যদি কেউ কোনোটা না পায় বা যে কোনো একটাও না পায়, তাহলে এই 32 নং ধারার মাধ্যমে এইটার অ্যাকর্ডিংয়ে কী করতে হবে, সুপ্রিম কোর্টের কাছে আপিল করতে পারবে। ওকে, আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। নেক্সট ক্লাসে আপনাদের জন্য আমি ডাউট সেশন নিয়ে আসবো, সেই ডাউটগুলি আমি ক্লিয়ার করতে অবশ্যই চেষ্টা করব। ডাউট না থাকলে তো ফেয়ার না। আর তাছাড়া আপনাদের বলে দিই, আপনারা যদি নোটস নিতে চান, আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটা নোটসের মধ্যে প্রথমেই রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। আর আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেন যে আমরা যেটা ইউটিউবে করেছি সেটা আমাদের নোটসের মধ্যে থাকবে কিনা। অবশ্যই থাকবে, আমাদের নোটসের মধ্যে যতটুকু আছে। তো আমরা চেষ্টা করি ইউটিউবের মধ্যে দেওয়ার, কিন্তু ইউটিউবে তো সবসময় সবটা দেওয়া পসিবল না। তো ইউটিউবে আমরা যতটুকু করেছি তার থেকে অনেকটা বেশি আছে আমাদের নোটসের মধ্যে। তো আপনারা আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা আগে দেখতে পারেন। নোটসটা দেখে যদি আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, আপনাদের ভালো লাগে, তবেই আপনারা নোটসটা নিতে পারেন। তো আপনারা নোটস নিতে চাইলে কিংবা অফলাইন ক্লাস করতে চাইলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নম্বরে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে আপনার নোটসটা দেখতে পারেন, দেখে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই আপনার নোটসটা নিতে পারেন। তবে নোটসের সাথে কিন্তু আপনারা ফ্রি মক টেস্টও পেয়ে যাবেন, একদম ফ্রি অফ কস্ট মক টেস্ট পেয়ে যাবেন ফর অল সাবজেক্ট। ওকে, তো সবগুলি সাবজেক্ট মক টেস্ট আপনারা পেয়ে যাবেন। তো আর নোটসের ব্যাপারে বিস্তারিতভাবে জানতে চাইলে কিংবা মক টেস্টের কিংবা আপনারা যদি অফলাইন ক্লাস করতে চান সেটার ব্যাপারে জানতে চাইলে আপনারা এই নম্বরে সোজাসুজি যোগাযোগ করতে পারেন। এনিওয়ে, নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হলো সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি। এই যে সম্পত্তির অধিকার, এটা মূল সংবিধানের মধ্যে কিন্তু মৌলিক অধিকার হিসাবেই ছিল, কিন্তু পরবর্তী সময়ে এটাকে যে মৌলিক অধিকার থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে, এটা সাধারণ আইনগত অধিকার হিসাবে স্বীকৃতি লাভ করেছে। সম্পত্তির অধিকার মূল সংবিধানে 31 নং ধারায় মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত ছিল। যে সম্পত্তির অধিকারটা অর্থাৎ রাইট টু প্রপার্টি, এইটা মূল সংবিধানে যে 31 নং ধারাটা, সেই ধারার মধ্যে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত ছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাতিল হয়ে যায়। যে 1978 সালে এসে কি হয়, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটি 300A নং ধারায় একটি সাধারণ আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ওকে, আমি প্রথমেই বলেছিলাম, প্রথমে ভারতীয় সংবিধান যে মূল সংবিধান সেখানে 7টা মৌলিক সংবিধান ছিল, কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেই 7টা মৌলিক অধিকার থেকে একটা বাদ করে দেওয়া হয়। আর এখন বর্তমানে রয়েছে 6টা মৌলিক অধিকার, যেটা আমরা যে প্রিভিয়াস স্লাইডগুলিতে আমরা দেখেছি। আর যে একটা বাদ দেওয়া হয় সেটাই হলো সম্পত্তির অধিকার। এখন সেই সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এটা সাধারণ আইনগত অধিকার হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে, যেটা রয়েছে বর্তমানে 300A নং ধারাতে। ওকে, নেক্সট গোপনীয়তার অধিকার, রাইট টু প্রাইভেসি। এই যে গোপনীয়তার অধিকারটা 2017 সালের 24শে অগস্ট ভারতীয় সুপ্রিম কোর্ট নাগরিকদের গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। 2017 সালে 24শে অগস্ট ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকদের কী করে গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। উক্ত রায় প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানায় যে, আর এই রায়টার সাথে সুপ্রিম কোর্ট এটাও জানায় যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার যে অধিকারটা রয়েছে, যেটা 21 নং ধারাতে ছিল, ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নাগরিকদের গোপনীয়তার অধিকারে। সংবিধানে 21 নং ধারা ওই দুইটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তাই গোপনীয়তা মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। এই যে 21 নং ধারাতে কি বলা হয়েছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে প্রতিটা নাগরিকেরই। আর এই যে ধারাটা রয়েছে, এই ধারার মধ্যে যে জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিয়ে বলা হয়েছে, এই অধিকারগুলির সাথে জড়িয়ে রয়েছে কি, যে প্রতিটা নাগরিকের যে গোপনীয়তা, যে প্রাইভেসির যে অধিকারটা রয়েছে, সেই অধিকারটা। তার জন্য বলা হয় এই যে গোপনীয়তা অধিকারও মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। এখন কারো যদি কেউ প্রাইভেসি নিয়ে, গোপনীয়তা নিয়ে কেউ কোনো ছেড়খানি করে, তাহলে সেটা নিয়ে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবো। যে কেউ কারোর যে হোয়াটসঅ্যাপ চ্যাট বা কোনো একটা প্রাইভেসি কিছু একটা, প্রাইভেট কিছু একটা, যে কোনো কিছু একটা ছেড়ে দিল বা কোনো একটা এটা নিয়ে কেউ যে ছেড়খানি করলো, তাহলে সেটা কি করতে পারে, সেটা আদালতে গিয়ে যে আপিল করা যেতে পারে। কারণ এই যে গোপনীয়তার অধিকার, সেটাও কিন্তু মৌলিক অধিকারের পর্যায়েই পড়ে। ওকে, আর যেটা রায় দেওয়া হয়েছে 2017 সালের 24শে অগস্ট। ওকে, তো আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা
কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। তো প্রথমেই আমরা মৌলিক অধিকার কি, মৌলিক অধিকারগুলি কি কি রয়েছে সেগুলো আমরা ডিসকাস করলাম। সম্পত্তির অধিকার এবং গোপনীয়তার অধিকারটা আমরা কনসেপ্ট সহ ডিসকাস করে নিলাম। কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। তো প্রথমেই রয়েছে 1 নম্বর, ভারতীয় সংবিধানে কোন অংশে পার্ট মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? যে তৃতীয় অংশে পার্ট 3 এ ভারতীয় সংবিধানে পার্ট 3 এ মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2 নম্বর, ভারতীয় সংবিধানে কোন কোন ধারায় আর্টিকেল মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? 12 থেকে 35 নং ধারা, অর্থাৎ আর্টিকেল নাম্বার 12 to 35। 3 নম্বর, মৌলিক অধিকারগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য কি? হ্যাঁ, বলবৎযোগ্য। মৌলিক অধিকারগুলিকে আদালত কর্তৃক বলবৎযোগ্য। 4 নম্বরে রয়েছে সাধারণ অধিকারগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য কি? না, সাধারণ অধিকারগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য হয় না। সাম্যের অধিকার কত থেকে কত নং ধারা পর্যন্ত রয়েছে? 12 থেকে 18 নং ধারাতে রয়েছে সাম্যের অধিকার। অস্পৃশ্যতার বিলোপ সাধন কত নং ধারাতে রয়েছে? 17 নং ধারাতে, যেটা রয়েছে সাম্যের অধিকারের মধ্যেই পড়ে। নেক্সট 7 নম্বর, আইনের চোখে সকলেই সমান, এটি কত নং ধারায় রয়েছে? 14 নং ধারাতে। স্বাধীনতার অধিকার কত থেকে কত নং ধারাতে রয়েছে? 19 থেকে 22 নং ধারাতে। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোন ধারায় রয়েছে? 21 নং ধারাতে রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। আর এটার মধ্যেই পড়ে কি? এটার মধ্যেই পড়ে গোপনীয়তার অধিকার। নেক্সট রয়েছে 10 নম্বর, প্রাথমিক শিক্ষার অধিকার, এটি কোন ধারায় রয়েছে? 21A নং ধারাতে রয়েছে। 11, গ্রেপ্তার বা আটক ব্যক্তিকে আইনি সুরক্ষা প্রদান করা হয় কোন ধারায়? 22 নং ধারায়। 12, শোষণের বিরুদ্ধে অধিকার কত থেকে কত নং ধারাতে রয়েছে? 23 থেকে 24 নং ধারাতে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। 13, কারখানা শিশুশ্রম নিষিদ্ধ করা হয় কত নং ধারাতে? 24 নং ধারাতে। ধর্মীয় স্বাধীনতার অধিকার কত থেকে কত নং ধারাতে রয়েছে? 25 থেকে 28 নং ধারাতে। 15, কোনো নির্দিষ্ট ধর্ম প্রচারের জন্য কাউকে কর প্রদান বাধ্য করা যাবে না, এটি কত নং ধারাতে রয়েছে? 27 নং ধারা। 16 নম্বরে রয়েছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার কত নং থেকে কত নং ধারাতে রয়েছে? 29 থেকে 30 নং ধারা। সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষেরা স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও তা পরিচালনা করতে পারবে, এটি কত নং ধারায় রয়েছে? 30 নং ধারায়। 18, শাসনতান্ত্রিক প্রতিবিধানের জন্য অধিকার কত নং ধারায় আলোচনা করা হয়েছে? 32 নং ধারায়। নেক্সট রয়েছে 19 নম্বর, সম্পত্তির অধিকার মূল সংবিধানে কত নং ধারায় ছিল? 31 নং ধারার মধ্যে এটা ছিল। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? 1978 সালের 44, এটা 46 হবে না, 44 হবে, 44। 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। নেক্সট রয়েছে 21 নম্বর, সম্পত্তির অধিকার বর্তমানে কোন অধিকার নামে স্বীকৃত লাভ করেছে? আইনগত অধিকার নামে স্বীকৃত লাভ করেছে। 22, বর্তমানে সম্পত্তির অধিকার কত নং ধারায় রয়েছে? 300A নং ধারায়, 300A নং ধারাতে রয়েছে বর্তমানে সম্পত্তির অধিকার। 144 নং ধারা জারি করলে সর্বোচ্চ কতজন ব্যক্তি একসঙ্গে জমায়েত নিষিদ্ধ? 3 জনের বেশি ব্যক্তি জমায়েত নিষিদ্ধ। 24 নম্বর, গোপনীয়তার অধিকার মৌলিক অধিকার হিসাবে কে স্বীকৃত দেয়? ভারতীয় সুপ্রিম কোর্ট। 25, কত খ্রিস্টাব্দে ভারতীয় সুপ্রিম কোর্ট গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত দান করেন? 2017 সালে 24শে অগস্ট। তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন অ্যান্সার এবং কনসেপ্ট আমরা দেখে নিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি ডাউট থাকে তাহলেও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ওকে, যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। এবং তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, তোমরা যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও, একদম ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম পেমেন্ট লাগবে না, তাহলে তোমরা এই ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং সেখানে প্রতিনিয়ত মক টেস্ট হয়ে থাকে, মক টেস্টগুলো দিতে পারো। আর যারা অলরেডি গ্রুপে আছো তোমরা তো সিস্টেমটা জানোই কীভাবে মক টেস্ট হয়ে থাকে। যদি কারো নোটসের প্রয়োজন হয় TET 1, TET 2, STGT, তাহলে তোমরা নোটসও নিতে পারো। আমাদের এখানে নোটসও অ্যাভেলেবেল রয়েছে। TET 1, TET 2, STGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকেরই প্রথমে কনসেপ্টটা বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs। তো তোমরা এসে নোটসটা দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। তবে যেই নোটসটাই নাও না কেন সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট মক টেস্ট।
ওকে, মক টেস্ট। তো তোমাদের যেই নোটসটা প্রয়োজন সেই নোটসটা নিতে পারো। কম্বাইন নোটস চাইলে কম্বাইন নোটসও নিতে পারো। কম্বাইন নোটসের মধ্যে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। আর টেট টুর ক্ষেত্রে ইংলিশ ভার্সনটাও রয়েছে এবং বেঙ্গলি ভার্সনটাও অ্যাভেলেবেল রয়েছে। সায়েন্স, আর্টস, ককবরক যেটা নিড তোমরা সেই নোটসটাই নিতে পারো। আর যদি চাও অফলাইন ক্লাস করবে, আমাদের এখানে খুব যত্ন সহকারে অফলাইন ক্লাসও করানো হয়। অনলাইন মক টেস্ট এবং অফলাইন মক টেস্টের সুবিধাও রয়েছে এবং প্র্যাকটিস সেটও দেওয়া হয়। তো তোমরা যদি সেই সুযোগটাও পেতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিতভাবে জেনে নিতে পারো নোটসের ব্যাপারে, কিংবা মক টেস্ট, কিংবা তোমরা এডমিশন নিতে চাইলে সেই ব্যাপারেও বিস্তারিত জেনে নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।